দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৃষ্টির মধ্যে এইচএসসি পরীক্ষা নেয় সারা দেশে বিক্ষোভ, সংসদে পরিস্থিতির ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী। হরমুজে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, অন্য জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ডালাসে ম্যাচ শুরু রাত 1টায়। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রী আনাম ও এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। আজ রাজধানীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত হলে মন্ত্রী বলেন, আবহাওয়া ভালো থাকবে তাকে এমনটি জানানোর পর পরীক্ষা বহাল রাখা হয়। পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে হঠাৎ জড়ো হন একদল শিক্ষার্থী। এক পর্যায়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন তারা। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় জনভোগান্তি। শিক্ষার্থীদের অভিযোগ, টানা ভারী বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষা হওয়ায় তাদেরকে চরম অসুবিধায় পড়তে হয়। জলাবদ্ধতা ও বন্যার সময় পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান শিক্ষার্থীরা। তারা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ না করে এরকম একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। হাঁটু পরিমাণ কোমর পরিমাণ পানি পার হয়ে আমাদের এক্সাম দিতে হয়েছে। আমার কেন্দ্র পড়েছে অনেক দূরে, আমি কিভাবে যাব সেখানে? তিনি কালকে এসি রুমে বসেছিলেন এবং শিক্ষার্থীরা এই পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। সায়েন্স ল্যাব মোড় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এবং উত্তরায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। বৈরী আবহাওয়ার মধ্যে কেন পরীক্ষা নেওয়া হলো, জাতীয় সংসদে একজন স্বতন্ত্র সদস্য তা জানতে চান। শিক্ষামন্ত্রী এর ব্যাখ্যা দেন। ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি, তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়টি স্বীকার করেন শিক্ষামন্ত্রী। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল মহানগরের লক্ষ্মীপুর হয়ে সিএনবির মোড়, জাদুঘরের মোড় হয়ে সাহেববাজার 0 পয়েন্টে এসে অবস্থান নেয়। দিনাজপুরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা রেল লাইনের দুই পাশে লোহার ব্যারিকেড ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এই সময় বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। বগুড়ার সাতমাথায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় 8 আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 3 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 4 জন বেকসুর খালাস পেয়েছেন। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক স্বপন কুমার সরকার এই রায় দেয়। 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একজন স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবে সরকার। উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন। এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ বা মামলা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার হাইকোর্টে এক ব্রিফিংয়ে ব্যারিস্টার মামুন জানান, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তির ভিত্তিতে পাওয়া মুনাফার ওপর গ্রামীণ কল্যাণ এরই মধ্যে ১৫% হারে উৎসে কর বা ট্যাক্স অ্যাট সোর্স পরিশোধ করেছে। কিন্তু ২০১৭ সালে একজন জয়েন্ট কমিশনার তার এখতিয়ারের বাইরে গিয়ে বেআইনিভাবে পুনরায় এই ৬৬৬ কোটি টাকা কর আরোপ করেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণে দায়ের করা ২টি রিট মামলা বর্তমানে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে। সংবাদের মাধ্যমে আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই মামলাটা তার পক্ষে উইথড্র করে নিয়েছেন। আমার মনে হয় আপনাদের এমন কোনো মিডিয়া নাই এইটা প্রচারিত হয় নাই জনগণের কাছে। আসলে মামলার জায়গায় আছে, বর্তমানে এটা পেন্ডিং আছে, আমরাই নিজেরাই এটাকে লিস্টে এনেছি। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে ছিল। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিচু এলাকা। পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রংপুর বিভাগের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নওগাঁর প্রধান দুটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রামেও নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদী সংলগ্ন চর ও নিচু এলাকার রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। তলিয়ে গেছে ধানের জমি, শাকসবজি ও মাছের ঘের। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জের খোয়াই নদীর এই বাঁধ ভেঙে প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। গত ৩ দিন ধরে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে অর্ধ লক্ষাধিক মানুষের ঘরবাড়ি। বিশেষ করে যত দিন অতিবাহিত হচ্ছে ক্ষতির পরিমাণ ততই বাড়ছে। আমার গরু পান্নে ঘর গাঙ্গার বাঙ্গা দিছে, বাঙ্গায় আমার গরু ফিরে দিছে গিয়া মালচা বানা কিছু পার করছে, কিছু রয়েছে। নিজেরও ৪-৫টা ভিজে গেছিল, কিছু দিন ভিনিউটা করছি, যেটা সব তা বুঝে গেছে ভাই। বাঙ্গা হাওনটা ওই বালো বেসনে দেয়া, ওই বাঙ্গাটা হইছে। ৪৭ বছরের জীবনে এই ধরনের পানি আমি দেখি নাই। এত পানির এত স্রোত এবং মানুষের ঘরের ভিতরে পানি উঠিয়া মানুষের যে কাঁচা ঘরগুলি ছিল এই কাঁচা ঘরগুলি বাইরে গেছে। ঘরের ভিতরে ঢুকতে পারি না, পানি গলা পানি। এখন আমি বেড়া দিয়ে দিতাম তফিক আল্লাহ আমার দিয়েছিল না, 2টা মেয়ে লই আমি অসাহার। খোয়াই বাঁধ নির্মাণের মেরামতের উদ্যোগের কথা জানালেও 4 দিন অতিবাহিত হলো, এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আমাদের জানিয়েছেন, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে বন্যার দুর্গতদের প্রায় 20 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের, শাকসবজি, আউশ ধানের জমি এবং বাড়িঘর বিলীন হয়েছে।
এতে করে সাধারণ মানুষ অনেকটাই দুশ্চিন্তায় পড়েছেন। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন এ নিয়ে তাদের মাথায় এখন চিন্তার বাজ। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা চেয়েছেন বন্যা দুর্গতরা। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই পথে মালবাহী জাহাজের ওপর শতকরা 20% হারে টোল আদায়ের পরিকল্পনা করছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। এই পথের নিরাপত্তা নিশ্চিতে যে ব্যয় হবে তা জাহাজগুলো থেকে আদায় করা হবে। এই ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, হরমুজে অব্যাহত হস্তক্ষেপ বিশ্বের তেল ও গ্যাস খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। এদিকে ইরানের কিশ দ্বীপ, কেশম দ্বীপ, বুশেহর ও বন্দর আব্বাসে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এছাড়া হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতে 2টি ট্যাঙ্কারে IRGCর হামলায় একজন নিহত হয়েছে। এবার BRB কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত 1টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টের অন্যতম দুই ফেভারিটের এই লড়াই ঘিরে ফুটবল বিশ্বে এখন তুমুল উত্তেজনা। কিছু সেমিফাইনাল পরের ধাপের যাওয়ার সিঁড়ি, আবার কিছু সেমিফাইনাল আছে যা ফাইনালেরই প্রতিচ্ছবি। স্পেন বনাম ফ্রান্স ম্যাচটিকে রাখা যায় দ্বিতীয় ক্যাটাগরিতে। এই লড়াইয়ের মূলে আছে খেলার ধরন, উত্তেজনা ও ইতিহাস। ফ্রান্স ও স্পেন ইউরোপের অন্যতম ফুটবল পরাশক্তি। শুধু মাঠের লড়াই নয়, খেলোয়াড়দের বাজার মূল্যের দিক থেকেও এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল। ক্লাব ফুটবলের সবচেয়ে দামি 5 ফুটবলারের 4 জনই খেলবেন এই সেমিতে। দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য প্রায় $3 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 37,000 কোটি টাকারও বেশি। কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ছন্দে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়লেও সেমিফাইনালে তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত টুর্নামেন্টে 8 গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী স্পেনের চেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। এটি দেশটির 8ম বিশ্বকাপ সেমিফাইনাল। জার্মানি ও ব্রাজিলের পর টানা 3 বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ তাদের সামনে। 2022 বিশ্বকাপে জাপানের কাছে হারের পর টানা 14 ম্যাচ অপরাজিত রয়েছে লা রোহারা। এই সময়ে তারা মাত্র 5টি গোল হজম করেছে। 2010 সালের পর এবারই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। ফ্রান্সকে হারাতে পারলে ইউরোপের প্রথম দল হিসেবে বড় টুর্নামেন্টে টানা 8 নকআউট ম্যাচে জয়ের ইতিহাস গড়বে তারা। বিশ্বকাপে এটি হবে ফ্রান্স ও স্পেনের দ্বিতীয় সাক্ষাৎ। 2006 সালের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছিল ফ্রান্স। ডালাসে ফ্রান্স স্পেনের আজকের ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের ইভান বাটন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। অন্যদিকে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ এক স্মৃতি বুকে নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এই দিন সৌভাগ্যের নীল জার্সিতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হতে যাওয়া এই মহারণে লিওনেল স্কালোনির দল খেলবে তাদের ঐতিহ্যবাহী বিকল্প নীল জার্সি পরে। অন্যদিকে ইংল্যান্ড থাকবে পরিচিত সাদা হোম কিটে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফিফার প্রতিনিধিদের বৈঠকের পর জার্সির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ফিরে আসছে 1986-তে মেক্সিকো বিশ্বকাপের সেই অবিস্মরণীয় স্মৃতি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও নীল জার্সি পরেই খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই দিয়েগো মারাডোনা উপহার দিয়েছিলেন ফুটবল ইতিহাসের দুই বহুল আলোচিত মুহূর্ত, হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি।
শেষ করব সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। বৃষ্টির মধ্যে এইচএসসি পরীক্ষা নেয় সারা দেশে বিক্ষোভ, সংসদে পরিস্থিতির ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী। হরমুজে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, অন্য জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ডালাসে ম্যাচ শুরু রাত 1টায়। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।